দুর্নীতি মামলায় দণ্ডিত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিতে পরিবারের আবেদন নাকচ করে দিয়েছে সরকার। ফলে বিদেশে যেতে পারছেন না খালেদা জিয়া। কারণ হিসেবে আইনমন্ত্রী বলছেন, ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারায় খালেদা জিয়ার দণ্ড স্থগিত করে যে শর্তে সাময়িক মুক্তি দেওয়া হয়েছিল তা শিথিল করে এখন তাকে বিদেশে যেতে দেওয়ার সুযোগ নেই। এমন সিদ্ধান্তে ক্ষোভ এবং হতাশা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন, রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতেই এই সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের পেছনে আইনি, রাজনৈতিক এবং মানবিক ব্যাখ্যা কেমন, এবং বিদেশে ছাড়া দেশে কি বেগম জিয়ার অসুস্থতার পর্যাপ্ত চিকিৎসার সুযোগ নেই? এসব প্রশ্নের উত্তর খুঁজতে রাজকাহনের শারমিন চৌধুরী আছে আপনাদের সাথে। আমার সাথে অতিথি হিসেবে সংযুক্ত আছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক, বিএসএমএমইউ এর মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান এবং ইউজিসি অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ। যুক্ত আছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন এবং যুক্ত আছেন দুদকের আইনজীবী অ্যাডভোকেট খুরশিদ আলম খান। স্বাগত জানাচ্ছি আপনাদের তিনজনকেই আজকের রাজকাহনে। দর্শকদের জানিয়ে দিয়ে আমাদের সঙ্গে গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী যুক্ত থাকবার কথা ছিল, কিন্তু তিনি তার অনিবার্য কারণেই তিনি আজকে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেননি। আমরা যেটি শিরোনাম করেছি, খালেদা জিয়ার বিদেশে যাওয়ার নিষেধ কেন। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছ থেকে জানতে চাই, পুরো বিষয়টি নিশ্চয়ই আপনি দেখছেন। আবেদন করা হলো পরিবারের পক্ষ থেকে এবং যেই ব্যাখ্যায় না করা হলো বিদেশ যাওয়া হচ্ছে না বেগম জিয়ার আইনজীবী হিসেবে আপনি কিভাবে মূল্যায়ন করছেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আলোচক বৃন্দ, বিশেষ করে আমাদের ডক্টর আব্দুল্লাহ সাহেব, অনেক ভালো ডাক্তার, আর আমার বন্ধু খুরশিদ আলম, ভালো আইনজীবী। আপনি আমাকে দিয়ে ধন্যবাদ। যারা শুনছেন তাদেরকে অভিনন্দন, ধন্যবাদ। এখানে আজকে বিষয়টি হচ্ছে, আমরা এটা কয়েকদিন পর্যন্তই এই বিষয়টি আলোচনা হচ্ছিল যে বেগম খালেদা জিয়া বিদেশে যাচ্ছেন। তার কোভিড তখনও নেগেটিভ হয় নাই এবং তিনি কোভিডে আক্রান্ত। তার ৭৬ বছর বয়স এবং মানবিক কারণে তাকে বিদেশে যেতে দেবেন, এটি আমরা আশা করেছিলাম। আপনাদের এই টেলিভিশনেও আমি বলেছিলাম যে বর্তমান সরকার যেহেতু মানবিক কারণে বেগম খালেদা জিয়াকে তার সাজা স্থগিত করে যেহেতু তাকে জামিন দিয়েছে, কাজেই এখন তিনি যেহেতু মুমূর্ষু অবস্থায় তাকে বিদেশে যাওয়ার অনুমতি দেবেন। তো আজকে দেখলাম যে সেই গতকালকে পর্যন্ত আইন মন্ত্রণালয় থেকে যেভাবে বলছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বলছিলেন, তখন আমরা অবশ্য একটু আশান্বিত ছিলাম যে হয়তো বা বেগম খালেদা জিয়াকে তার চিকিৎসার জন্য বাইরে যেতে যাওয়ার জন্য মানবিক কারণে অনুমতি দেবেন। কিন্তু আজকে বিকালে হঠাৎ করে জানতে পারলাম যে তার যে ভাই, যে শামীম ইস্কান্দার সাহেব যে আবেদন করেছেন, সেই আবেদনটি নাকচ করে দেওয়া হয়েছে। অবশ্য নাকচের কারণটা আমরা জানি না, তবে এমনি আলাপ আলোচনায় যা শুনেছি বলেছে যে ৪০১ এ ধারায় তিনি যা পেতে পারেন এই পর্যন্ত নাকি শেষ হয়ে গিয়েছে, এ কথাটি বলেছেন। দেখুন, আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন পর্যন্ত বেগম খালেদা জিয়ার মামলা আদালতে মুভ করেছি। আমাদের একজন সিনিয়র আইনজীবী আগের থেকে বলতেছিলেন যে এই সরকার আসলে বেগম খালেদা জিয়াকে কোনো অবস্থাতেই মুক্ত হতে দেবেন না, যত প্যারোলের কথা তিনি বলেছিলেন। আমরা তাদের বিরোধিতা করেছিলাম। আমরা বলেছিলাম যে না, এই আদালত, আমরা আদালতের উপরে আস্থা রেখেছিলাম, বলেছিলাম যে বেল হচ্ছে একটা রাইট, এবং যেহেতু যে কনভিকশন হয়েছে এবং যেটা রাজনৈতিক কারণে কনভিকশন হয়েছে, এটা আমাদের দেশের আদালত সেইভাবে চিন্তা করে তাকে বেল দেবেন। কিন্তু আলটিমেটলি দেখা গেল আমাদের সেই সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের কথাই ঠিক হলো। পরবর্তীতে আমরাও চিন্তা করলাম যে না, আমরা এই আদালত থেকে আসলে
অন্যরা যেভাবে বেল পায় সেভাবে হয়তো এখানে বেল পাওয়া যাবে না। তার কারণ এর সাথে রাজনীতি জড়িত, এর সাথে সরকারের অনেক কিছু জড়িত রয়েছে। সেই কারণে আমরা বেল পাবো না। কাজেই এখন একমাত্র পথ হচ্ছে বেগম খালেদা জিয়াকে বাঁচাবার জন্য। আপনারা জানেন যে আমরা পিজি হসপিটাল থেকেও সার্টিফিকেট এনেছিলাম। এখানে আমাদের ডক্টর আব্দুল্লাহ সাহেব আছেন, তিনিও জানেন যে আমরা সেই সার্টিফিকেটের মধ্যে অনেক কিছু ছিল যে তার বেটার চিকিৎসা দরকার, এবং এই সমস্ত জিনিসগুলো আদালতে দেখানো সত্ত্বেও আমরা সেই সময় আইনগতভাবে আমরা কোনো প্রতিকার পাই নাই। না পাওয়ার ফলে আমরা তখন বলেছিলাম যে এখন আমরা অনেক চেষ্টা করেছি, আইনগতভাবে সম্ভব নয়। এখন একমাত্র পথ আছে এই সিআরপিসিতে খুরশিদ আলম ভালো জানেন যে 401A এই অনুসারে একমাত্র সরকারই পারে এই বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে। তো আপনারা জানেন যখন কোভিড যখন শুরু হলো, কয়েকজন লোক মারাও গেল 8 জনের মতো, তখন হঠাৎ করে সরকার সিদ্ধান্ত নিলেন বেগম খালেদা জিয়ার সাজা 6 মাস স্থগিত করে তাকে একটা কন্ডিশনালি তাকে বাসায় থাকার জন্য অনুমতি দিলেন, এবং সেই কন্ডিশন ভায়োলেট না করে বেগম খালেদা জিয়া তার কন্ডিশনের মধ্যে ভেরি ইম্পর্টেন্ট কন্ডিশন ছিল যে তিনি বাইরে যেতে পারবেন না এবং কোনো রাজনীতি কর্মকাণ্ড করতে পারবেন না। জি, অ্যাডভোকেট জয়নাল আবেদীন, আপনার কাছে আমি আবারও আসি। কিন্তু সেই শর্ত এখন আর পুনর্বিবেচনার সুযোগ নেই। যেই শর্তে মুক্তি দেওয়া হয়েছিল সেটি আইন মন্ত্রণালয় থেকে বলা হচ্ছে শিথিল করার সুযোগ নেই। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনার কাছ থেকে একটু এই ব্যাখ্যাটা জানতে চাই যে আইনমন্ত্রী বলেছিলেন সরকার শর্ত দিয়েছে, শিথিলও করতে পারে সরকার, অ্যাডভোকেট খুরশিদ আলম খান, এবং তিনি বলেছিলেন একটি গণমাধ্যমে তিনি বলেছিলেন বল এখন আমার কোর্টে। তাহলে যেই সিদ্ধান্ত সরকার দিতে পারে সরকারের বিবেচনা থেকে, সরকার কেন সেই সিদ্ধান্তটি পুনর্বিবেচনা করতে পারে না? মানে এটার আইনি ব্যাখ্যাটা কি? জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, এটা পুনর্বিবেচনা না, ওনার আগে যে ওনাকে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল, সাবসিকুয়েন্ট যে অ্যাপ্লিকেশনটা ওনার ভাই শামীম ইস্কান্দার সাহেব করলেন সেটা হলো একটা সাপ্লিমেন্টারি অ্যাপ্লিকেশন, একটা সম্পূরক একটি যেটাকে দরখাস্ত বলা হয়। সেখানে বিদেশ যাওয়ার জন্য অনুমতি চেয়েছে, যদিও আমরা দরখাস্ত মাধ্যমের জানতে পেরেছি। এখন কথা হলো, আপনি হোয়াট ইজ দ্য স্ট্যাটাস অফ খালেদা জিয়া? খালেদা জিয়ার অবস্থানটা কি? দুটো মামলায় উনি সাজাপ্রাপ্ত, এখনো ফাইনালি অ্যাডজুডিকেশন হয়নি, বাট এখন পর্যন্ত উনি দুটো মামলায় সাজাপ্রাপ্ত, অন কন্ডিশনে উনি রিলিজে সাসপেনশন অবস্থায় আছেন। এখন বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া যাবে কিনা, সরকার তো খুব ইলাবোরেট রিজনিংস দিয়ে সেটা ব্যাখ্যা দিয়েছে। 401-এর যেই সাবক্লজ গুলো আছে 1, 2, 3, 4, এটা কোনোটার মধ্যেই এই বিদেশ যাওয়ার কনভিক্টেড পারসন, সাজাপ্রাপ্ত আসামির এখানে কোনো প্রভিশন নাই। অ্যাপার্ট ফ্রম দ্যাট, সরকার আরো মানে গভীরে গিয়ে দেখলো কোনো নজির আছে কিনা। আপনারা দেখবেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় বলেছেন কোনো নজির নাই। এই নজির বলতে বোঝাচ্ছে, যদি আমি বুঝে থাকি, সুপ্রিম কোর্টের কোনো প্রেসিডেন্ট আছে কিনা, কোনো ডিসিশন আছে কিনা এই ধরনের সাজাপ্রাপ্তকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি দেওয়ার, সাজা বহাল থাকা অবস্থায়, যদিও ফর দ্য টাইম বিং সাসপেন্ডেড, সেই ধরনের নজিরও পাওয়া যায়নি। সেজন্য সরকার খুব স্পিকিং অর্ডার ইলাবোরেট ব্যাখ্যা দিয়ে বললেন যে এইটা সরকারের পক্ষে সম্ভব না। সরকারের যেই ক্ষমতা আছে 401-এ সেটা বলে দেয়া আছে, যদিও এখানে একটা লিগ্যাল ডিবেট আছে খুব সিরিয়াস, আমি সেদিকে যাচ্ছি না, দুদকের মামলা সরকার পারি কিনা, এটা একটা সিরিয়াস লিগ্যাল ডিবেট আছে, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু কথা হলো সরকার দিতে পারি কিনা। সরকার তো বলেছে 401-এ আমার কভার করে না, এক প্লাস কোনো প্রেসিডেন্ট নেই, নজির নেই। তো সেই ক্ষেত্রে তো সরকারের আমি তো কোনো ম্যালাফাইটি কিছু দেখি না। সরকার নট অনলি দ্যাট, সরকার খুব দুদিন সময় নিয়েছে, আইনমন্ত্রী মহোদয় দুদিন সময় নিয়ে উনি দেখে শুনে ওনার মন্ত্রণালয়ের সঙ্গে একদম বিশ্লেষণ করে আদেশটি মতামতটা দিয়েছে। এখন এই মতামতটা তো আমি দেখছি
উইদিন দ্য অ্যাম্বিট অফ দি সেকশন 401 এর ভিতরে। খুরশিদ আলম খান, শুধুমাত্র আইনি ব্যাখ্যাটা আরেকটু বুঝবার জন্য যদি আমি আরেকটা প্রশ্ন করি, আপনি বলছেন যে 401-এ বিদেশে যাবার প্রভিশন নেই, কিন্তু বিদেশে যেতে বাধা আছে এমন কিছু কি বলা আছে? তেমনটাও তো দেখছি না। শর্ত দিয়ে বা শর্ত ছাড়া দণ্ড স্থগিত করতে পারে বা সাময়িক মুক্তি দিতে পারে বা দণ্ড মওকুফও করে দিতে পারে, এমনটি যতটা পড়ে বোঝা যায়। তাহলে আসলে বিদেশে যেতে পারবেন না, এটি কেন? এটি তো সরকারই এই শর্তটা দিয়েছে যে তিনি বিদেশে যেতে পারবেন না। হ্যাঁ, এটা তো দেখুন 401টা কিন্তু অ্যাপ্লিকেবল হয় আফটার কনভিকশন, সাজা হওয়ার পরে। এখন অনেক কিছুই লেখা থাকে না বা বিধিতে অনেক কিছুই লেখা থাকে না, আপনার ট্রু ইন্টারপ্রিটেশন করতে হবে ইন দ্য লাইট অফ দ্য ল্যাঙ্গুয়েজ অফ দ্য স্ট্যাটিউট। ল্যাঙ্গুয়েজের স্ট্যাটিউট, ওনার সাজা কিন্তু বিচারাধীন, এখনো ফাইনালি অ্যাডজুডিকেশন হয়নি, লিভ টু অ্যাপিল পেন্ডিং, দুটো মামলা, একটা হাইকোর্টে পেন্ডিং। কাজে এই অবস্থায় বেগম জিয়ার পরিবার যে দরখাস্ত করেছে, সরকার অত্যন্ত মানবিকভাবে সহানুভূতির সঙ্গে এটা দেখে শুনে বুঝে যতটুক পর্যন্ত দেয়া যায়, যতটুকু এক্সট্রিম পর্যায়ে ততটুক পর্যন্ত দিয়েছে। কাজে আমি মনে করি সরকার যে সিদ্ধান্তটা দিয়েছে অত্যন্ত মানে যুক্তিযুক্তভাবে দিয়েছে। এখন এর বাইরে যদি আফটার কনভিকশন, আমার তো মনে হয় শুধু আমাদের দেশে না, আমি ইন্ডিয়াতেও আপনি কোনো প্রেসিডেন্ট পাবেন কিনা সন্দেহ। কারণ এই খুরশিদ আলম খান, আরেকটু তাহলে জিজ্ঞাসা করি, এই যে নজিরের কথা বলছেন, তার আগে একটু এটা বলেন যে যতটুকু দেয়া যায় ততটুকু সরকার দিয়েছে, মানে এটি তো সরকারই নির্ধারণ করবে। যদি বিদেশে যেতে দিত সরকার, তাহলে কি সেটা বেআইনি হতো? অবভিয়াসলি, কারণ উনি তো কনভিক্টেড, অবভিয়াসলি একজন কনভিক্টেড পার্সনকে তো সরকার দিতে পারবে না। সরকারের কতটুকু ক্ষমতা সেটা 401-এ বলে দেয়া আছে। সরকার সেই ক্ষমতা প্রয়োগ করেই ওনাকে যতটুক দেওয়ার ততটুক দিয়েছে। কিন্তু বিদেশে যখন চলে যাবে আফটার কনভিকশন অ্যাজ এ কনভিক্টেড পার্সন, এটা 401 তো অ্যালাউ করছে না, কোথাও 401 কোথাও অ্যালাউ করছে না। ইভেন কে স্লাইটেস্ট কোনো জায়গায় কোনো ইঙ্গিতও নেই। অনেক সময় লিটারালি যখন আমরা ইন্টারপ্রিটেশন দিই, সেকশন থেকে ইন্টারপ্রিটেশন অফ স্ট্যাটিউট এটা ব্যাখ্যা দেওয়া হয়, কিন্তু সেই ধরনের ব্যাখ্যা দেওয়ার স্কোপ 401-এ কোথাও নাই। এটা আমরা খুব ভালো করে। খুরশিদ আলম খান, আর একটা বিষয়, আপনি বলছিলেন নজির নেই, কিন্তু এরকম নজিরও কি আছে যে এরকম দণ্ডপ্রাপ্ত আসামিকে মুক্তি দিয়ে, সাময়িক মুক্তি দিয়ে বা দণ্ড স্থগিত করে বাড়িতে রাখা? বাংলাদেশে কি এরকম নজিরও এর আগে ছিল? বা যদি আরো বলি যে জেলখানায় সহযোগী হিসেবে ফাতেমাকে দিয়ে দেওয়া, এরকম নজিরবিহীন কাজ তো মানবিকতার খাতিরে আমরা করতে দেখেছি। সেখানে এটিও কি নজিরবিহীন করতে মানে করা যেতই কিনা? না, দেখুন যতটুকু করা যায় ফাতেমাকে দিয়েছে, দ্যাট ইজ ডিফারেন্ট ইস্যু। ফাতেমাকে দিয়েছে উইথ ডিউ রেসপেক্ট টু বেগম খালেদা জিয়া। হ্যাঁ, ওনার হয়তো সহযোগীর জন্য দিয়েছে, ইটস এ গ্রেটনেস অফ দি গভর্নমেন্ট। হ্যাঁ, কিন্তু যতটুকু দেয়া যায় মানে কি, আমি তো যা খুশি তা করতে পারবো না, আমাকে আইনের ভেতর থেকে করতে হবে। 401-এর পাওয়ারটা খুব লিমিটেড, এটা যদি ওয়াইড পাওয়ার না, কিন্তু এই লিমিটেড পাওয়ারের সরকার যেটা দিয়েছে, আই থিঙ্ক সরকার তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করেছে। এখন এই ক্ষেত্রে বিদেশ যাওয়া বাধা কোথায়, এটা যদি আপনি বলেন তাহলে এটা সাংঘর্ষিক হয়ে যাচ্ছে 401-এর সঙ্গে। 401-এ কোথাও বলে নাই, কারণ আফটার কনভিকশন আপনার স্ট্যাটাসটা টোটালি ডিফারেন্ট। যখন ট্রায়াল চলবে তখন আপনি জামিনে থাকবেন বা কাস্টডিতে থাকবেন, তখন আপনি বিচারাধীন আসামি। যখন আপনার সাজা হবে, সেই সাজাপ্রাপ্ত আসামি, যেটা একটা সাজা তো হাইকোর্ট পর্যন্ত কনফার্মেশন হয়েছে, স্যাররা আপিল করেছেন, লিভ টু অ্যাপিল, অ্যাপিলেট ডিভিশনে পেন্ডিং আছে। কাজেই সাজাপ্রাপ্ত আসামির ক্ষেত্রে 401-এর বিধান প্রযোজ্য হবে না, এটা তো আমারও মত। তাই আমিও অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আপনার কাছে আমি আবারও আসবো। আপনি তখনও বলেছিলেন, যখন 401-এর সাময়িক মুক্তি দেওয়া হয় সাজা স্থগিত, তখনও আপনি বলেছিলেন যে আইনি ভাবে এটি সরকার করতে পারেন, এটি আদালতের এখতিয়ার। তখনও যদি এটি আইনি ভাবে না করতে পারে, সরকার যদি করে থাকে, এখনো আইনের বাইরে এটি করলে অসুবিধা কি ছিল? আরো একবার আপনার কাছে আসবো, মানে সেই দুটোই যদি বেআইনি হয়ে থাকে আসবো। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আমি ডাক্তার ABM আব্দুল্লাহ, আপনার কাছ থেকে একটু চিকিৎসার জায়গাটা জানতে চাই। যে খালেদা জিয়া বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তিনি চিকিৎসা নিচ্ছিলেন, সেখানে তার উন্নত চিকিৎসা হচ্ছে না, তাকে বাড়িতে পাঠানো হলো। এরপরে তিনি তার পছন্দ মতো এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকলেন। তার চিকিৎসায় ব্যক্তিগত 10 সদস্যের মানে চিকিৎসকের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠিত হয়েছে। এত কিছুর পরেও কি মানে বাংলাদেশে চিকিৎসা, এরকম অসুস্থতার চিকিৎসা সম্ভবই না? পর্যাপ্ত চিকিৎসায় কি বাংলাদেশে নাই? তাকে বিদেশে নেবার প্রয়োজন হচ্ছে উন্নত চিকিৎসার জন্য?
ধন্যবাদ আপনাকে। আমি বিশেষ করে আমার সামনে তো দুইজনই তো আইনজীবী, আইনের কথাবার্তাগুলো তো ওনারাই বললেন। আইন আদালত এগুলো তো আমি এসব নিয়ে অতটা হয়তো বলাও ঠিক হবে না, বা আইন আদালতের ব্যাপার যেটা, এই বিতর্ক আমি যেতে চাচ্ছি না, বা আমি রাজনীতির মধ্যেও জড়াতে চাচ্ছি না, কারণ আমি ব্যক্তিগত আসলে রাজনীতির সঙ্গে জড়িত নই। তবে একটা কথা স্বীকার করতে হবে, বেগম খালেদা যে ম্যাডাম খালেদা জিয়া, যেটা উনি যে অসুস্থ এর কোনো সন্দেহ, উনি শুধু করোনায় যেমন আক্রান্ত তা কিন্তু না, উনি কিন্তু আরো অন্যান্য রোগে ভোগেন। এবং ওনার কয়েক বছর আপনি জানেন তার নি জয়েন্টে কিন্তু হাঁটুতে ওনার অপারেশন হয়েছে, ওনার রিপ্লেসমেন্ট আছে, ডায়াবেটিস আছে, এগুলো এই ধরনের রোগ কিন্তু আছে। যদিও আমি সরাসরি তার চিকিৎসার সঙ্গে কিন্তু জড়িত না আসলে, তার জন্য আলাদা ডাক্তার আছে, তার ব্যক্তিগত চিকিৎসা আছে, 10 সদস্যের যে বোর্ডও তো করছে, তারা ব্যাপারে নিচ্ছে। তো তখন যে তাকে উনি, আমি যতদূর জানি, ও তো বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটিতে ছিলেন বিএসইউতে, তখন দেখলে করোনার ভয়াবহ যে অবস্থা দাঁড়াইলো, ওনার মধ্যে একজন বয়স্ক মানুষ করোনার তো খুব ঝুঁকির মধ্যেই ছিল, কারণ ওই কেবিন ব্লকে উনি যেখানে ছিলেন ওখানে কিন্তু করোনা রোগীতে ভর্তি। সরকার হয়তো বিবেচনা করে হয়তো তাকে মানে যেভাবে তাকে মানে বাসায় রাখার ব্যবস্থা করছে, এটা গভর্নমেন্টের ব্যাপার। তা আমি মনে করি যে তার যে চিকিৎসা দেশে নাই তা না, কিন্তু উনি কিন্তু সবসময় একজন বয়োজ্যেষ্ঠ নাগরিক, সিনিয়র সিটিজেন, 76 ইয়ার্স এজ, তারপরে ধরেন 3বার প্রধানমন্ত্রী ছিলেন, কিন্তু বিভিন্ন তার চিকিৎসাগুলো কিন্তু উনি বাইরেই করাইতেন। যেমন হাঁটুর চিকিৎসা আমি জানি আমেরিকাতে করাইতেন, এবং বিভিন্ন সময় বাইরে গেলেও চেক আপ করাইতেন, আমি যতদূর জানি। তা আমি মনে করি যে দেশের চিকিৎসা নাই তা না, চিকিৎসা যার যার ব্যক্তিগত ব্যাপার, তো এদেশে তো অনেক কিছুই হয়, তারপরেও তো মানুষ বাইরে তো যায়, পার্শ্ববর্তী দেশে যায়। যাদের বেশি পয়সা আছে, কম পয়সাওয়ালারা মনে হয় মাঝামাঝি পয়সা ইন্ডিয়া যায়, একটু বেশি পয়সা ব্যাংকক যায়, সিঙ্গাপুর যায়, আরো বেশি হলে বাইরে যায়। মানুষ তো যেতেই পারে তার ব্যক্তিগত ইচ্ছার উপরে। আর কোনো মানুষ যদি বাইরে চিকিৎসা নিতে চায়, দেশের ভালো থাকার পরেও তো মানুষ বাইরে যাচ্ছে, তো ওনারা যদি যেতে পারে তার ব্যক্তিগত ইচ্ছার উপরে। উনি যেহেতু একজন, আমি মনে করি যে উনি বাইরে চিকিৎসা নিছেন এর আগেও, এবং তার বিভিন্ন রোগ আছে, শুধু করোনা, যদিও করোনাই এবার আক্রান্ত হয়েছে কোনো সন্দেহ নাই, করোনাতে আছে, এবং সেজন্য একটু অবস্থা খারাপ হওয়ার পরে ওই এভার কেয়ার হসপিটালে আছেন। তো তার পরিবারও চাচ্ছে, এটা চাওয়াটাই স্বাভাবিক। কেউ যদি বাইরে যেতে চায়, আমার তো মনে হয় উনি যদি কেউ যেতে চায় তাকে তো যেতে দেওয়ার তো আটকানোর কিছু না। আপনি যদি বাইরে যেতে চান আপনি যেতেই তো পারেন, চিকিৎসা নিতে বাইরে যাবেন, অসুবিধা কি? যেতে তো কোনো নিষেধ আমি মনে করছি না আসলে। বিশেষ করে একজন বয়োজ্যেষ্ঠ মানুষ মাল্টিপল রোগে কিন্তু উনি ভুগছেন আর কি। এই দেশে চিকিৎসা আছে, তারপরে মানুষ তো সবাই আরো ভালো ভালো চায়, তো বাইরের অনেক চিকিৎসা নিশ্চয়ই হয়তো আমরাও যদিও চিকিৎসা দিচ্ছি অনেক, তারপরেও তো অনেক উন্নত চিকিৎসা বিদেশে আছে। কেউ যদি যেতে চান আমার তো মনে হয় যেতে পারেন, কাউকে তো বাধা দেওয়ার সুযোগটা আমি দেখি না। আইনগত ব্যাপারটা আমি বলতে চাচ্ছি না, বা হয়তো আমার সাবজেক্টও না, কিন্তু যে কেউ কিন্তু বাইরে যেতেই পারে, আমাদের যতই ভালো থাকে। আপনি চাইলেই যদি আপনি বাইরে যান, আপনার বিশেষ করে আপনার বিভিন্ন কারণে আপনার আস্থার প্রশ্ন আছে, টাকা পয়সার প্রশ্ন আছে, এবং বিভিন্ন সময় আপনি বাইরে চিকিৎসা করেন, আপনি সুযোগ চান, এমন সুযোগ করতে পারেন, এটা জি, মনে হয় অপরাধ কিছু আমি না, আমার মনে নিশ্চয়ই হচ্ছে না। বিরতির পরে আবারও পরের অংশে যখন আপনার সাথে কথা বলবো, ডক্টর এবিএম আব্দুল্লাহ, এই দেশে আস্থার কথা আপনি বলছেন, আস্থা পাওয়া যায় না কেন? দুর্বলতা কোথায় দেশের চিকিৎসা ব্যবস্থায়, যে নীতি নির্ধারক, রাজনীতিক এবং যাদের টাকা আছে তারা আসলে কেউই আস্থা পান না, সবাই বিদেশে চলে যেতে চান। আমরা তাহলে কি বাধ্য হয়ে দেশে চিকিৎসা নিই? বিষয়টা কি এরকম? একটা বিরতির পরে ফিরছি রাজকাহনে, আইনি আরো প্রশ্ন তো আছেই। ফিরে এলাম জিপিএইচ ইস্পাত নিবেদিত রাজকাহনে। বিরতির আগে ডক্টর এবিএম আব্দুল্লাহ চিকিৎসার বিষয়টিও একটু বলছিলেন। আমি অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছ থেকেও একটু এটি জানতে চাই যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলছেন দেশের হাসপাতালে তার চিকিৎসা যথেষ্ট নয়, সরকার গায়ের জোরে বিএনপি নেত্রীকে তিলে তিলে মারতে চায়, মানে তিলে তিলে মারতে চায়। এই কথাটা কি এখানে প্রযোজ্য? আসলে কতটা হয় যখন তিনি দেশে তার ইচ্ছে মতো যে কোনো চিকিৎসকের কাছে যে কোনো হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে পারছেন, আর যে কোনো সাধারণ মানুষের মতোই যারা আসলে বাংলাদেশে চিকিৎসা নিচ্ছেন তাদের মতোই, তাহলে আসলে তিলে তিলে মারার কথাটা কতটা যৌক্তিক হয় এখানে? আপনার প্রশ্নটা যদিও আমি ভালোভাবে শুনতে পারি নাই, আমি কি আরেকটু বলবো? যতটুকু শুনেছি। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আমি জানতে চাইছিলাম, আমি আরেকটু বলি, প্রশ্নটা শুধুমাত্র এতটুকু শুনলেই আপনি বুঝতে পারবেন। গয়েশ্বরচন্দ্র রায় বলছেন বিএনপি নেত্রীকে সরকার তিলে তিলে মারতে চায়। এই অবস্থায় এজন্যই এমন সিদ্ধান্ত। এই তিলে তিলে মারা কথাটা আসলে এখানে কতটা প্রযোজ্য? যেই সুবিধাগুলো বিএনপি নেত্রী পাচ্ছেন তারপরেও এই কথাটা কতটা প্রযোজ্য? আপনাকে ধন্যবাদ। এখানে খুরশিদ আলম আছেন, তিনি ভালো লয়ার, আমি আগেও বলেছি। তিনি সময় সুযোগ বুঝে তিনি নিরপেক্ষভাবে হয়ে যান, দুদকের লয়ার হয়ে যান, আবার মাঝে মাঝে তিনি সরকারের পক্ষে হয়ে যান, আবার মাঝে মাঝে মনে হয় যে
এখানে আমরা যখন দেখুন, আমার মনে আছে আমরা যখন এই বিষয়টি বলেছিলাম যে 401A ইনভোক করে সরকার বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে পারে, তখনও কিন্তু উনি বিরোধিতা করেছিলেন। উনি বলেছিলেন যে 401A অনুসারে সরকারের কোনো ক্ষমতা নাই, কিন্তু সরকার কিন্তু সেই ক্ষমতা এক্সারসাইজ করেছে এবং এক্সারসাইজ করে দুটা কন্ডিশন ইম্পোজ করেছে। আপনি দেখবেন এবং খুরশেদ আলমও বিয়ার করবেন আমার সাথে যে ওই 401-এ এরকম বিদেশ যেতে পারবে না, রাজনীতি করতে পারবে না, তারপরে কোনো কন্ডিশন দিয়ে তাকে বিদেশ দেওয়ার বা কন্ডিশন দিয়ে তাকে বেল দেওয়ার সরকারের কথা সেখানে বলা নাই। সরকারের অ্যাবসলিউট পাওয়ার, তার কারণ অ্যাবসলিউট পাওয়ার, এবং সেই সরকার তার সেই অ্যাবসলিউট পাওয়ারের বলেই সেই সময় তাকে মুক্ত করেছেন। এবং সেই কথাটি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় আব্দুল্লাহ সাহেব বলেছেন, এবং তিনি অনেক ভালো ডাক্তার এই দেশের, এবং তিনি বলেছেন যে তিনি যেখানে ছিলেন তার আশেপাশে অনেক করোনা এবং বয়স্ক মহিলা, এবং সেই জন্য তাকে বাইরে থাকার জন্য আসলে দিয়েছে। কিন্তু আসলে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে আসলে আটকে রাখা হয়েছে। যে মামলায় তাকে আটকে রাখা হয়েছে, বারবার বলা হয় যে তিনি কনভিক্টেড। আমি এখানে খুরশেদ আলম আমার সাথে বিয়ার করবেন, উনি নিজেও মামলা করেন। যখন উনি ক্লায়েন্টের পক্ষে মামলা করেন তখন উনি জোরালো আর্গুমেন্ট করেন যে appeal is the continuation of the process of the case. তো সুতরাং appeal যেহেতু পেন্ডিং, সুতরাং that is the process is there. আরেকটি কথা খুরশেদ আলম সাহেব বলেন যে কনভিক্টেড, এবং অনেকেই বলেন যে কনভিক্টেড, এই জন্য তাকে বিদেশে যেতে দেওয়া হয় নাই। আপনাদের মনে আছে 1977 সনে আসামা আব্দুর রব কনভিক্টেড ছিলেন, কিন্তু তাকে বিদেশে যেতে দেওয়া হয়েছিল। তারপরে কনভিক্টেড ছাড়াও বা বিদেশে একটা চিকিৎসা পাওয়াটা হচ্ছে একজন নাগরিকের রাইট, অধিকার, আর জুডিশিয়ালি বেল পাওয়ারও একটা অধিকার একজন নাগরিকের আছে। এবং এত কিছু থাকা সত্ত্বেও তারপরেও বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে নিবেদন করেছে যে তাকে বাঁচানো দরকার। আর তিনি তিনি 76 বছর বয়স এবং বৃদ্ধ মহিলা তাই নয়, তিনি 3 বারের প্রধানমন্ত্রী, এবং তাছাড়াও যে মামলায় তার কনভিকশন হয়েছে সেটা একটা রাজনৈতিক মামলা। এর চাইতে বহু বড় বড় মামলায় এই দেশে এই আদালতে বিভিন্ন সময় বেল হয়েছে। আপনি দেখেছেন যে এই যে অ্যাডভোকেট জয়নুল আবেদিন, এই আলোচনাগুলো আমরা এই অনুষ্ঠানে আগেও করেছি, আপনিও বলেছেন। এই এখনকার বাস্তবতার কথা যদি জানতে চাই, আপনি বলছেন চিকিৎসা পাওয়াটা অধিকার, নিশ্চয়ই, কিন্তু এরকম যারা আছেন এখন, ধরেন কারান্তরেন যারা আছেন বা যারা এই পর্যন্ত যাদের আদালতের রায় হয়েছে যেসব আসামিদের ক্ষেত্রে, তারা কি সবাই এখন বিদেশে যাবার জন্য সরকারের কাছে আবেদন করতে পারেন? এটি সবাই সবাই করেও না, সবাই পারেও না। এখানে সেই জন্যই আমি বলেছি যে তিনি আবেদন করেছেন, এবং আমরা বলেছি 401 হলো একমাত্র সরকারের অস্ত্র, এবং সরকার এই ধারা মোতাবেকই এই 3 বারের প্রধানমন্ত্রী এবং একটা বৃহৎ রাজনৈতিক দলের প্রধান তাকে মুক্তি দিতে পারেন। সুতরাং সকলে তো আর এই রাইটটা ইনভোক করে না, সরকারও সকলের জন্য এই রাইট ইনভোক করে না। সরকারের ডিসক্রিশনারি একটা পাওয়ার আছে, সেই ডিসক্রিশনারি পাওয়ার অনুসারে এই সরকার এই চিকিৎসার জন্য। ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ডিসক্রিশনারি পাওয়ার, সরকারের বিবেচনার অধিকার, যেটি অ্যাডভোকেট খুরশেদ আলম খান আপনার কাছেও আসি। আপনার কাছে আমিও যে প্রশ্নটি করছিলাম, অ্যাডভোকেট জয়নুল আবেদিনও সেই প্রশ্নটি বলছেন যে 401 ধারায়, আপনি আগেও বলেছেন যে 401 ধারায় সরকারের ক্ষমতা নেই বেগম জিয়াকে মুক্ত করে বাসায় থাকতে দেওয়া। সেই সময় আপনি এটির বিরোধিতা করেছিলেন, বলেছিলেন এমনটি করা নয়। সেটিও যদি করা যায়, সেটি আইনের বাইরে যদি সেটি করা যায়, তাহলে এখনো এটি করলে, এবং তখনও আপনারা কোনো চ্যালেঞ্জ করেননি, আদালতও কিছু বলেনি সেই সিদ্ধান্ত যখন দেওয়া হয়েছে, তাহলে এখন করলে সমস্যাটা কোথায়? না দেখুন, স্যার তো বললেন অ্যাপিল ইজ এ কন্টিনিউশন প্রসেস। একটু আমি আপনার প্রশ্নটা রিপ্লাই দিচ্ছি।
অ্যাপিল কিন্তু নাই, লিভ টু অ্যাপিল। অ্যাপিল হবে যদি লিভ গ্রান্ট হয়, লিভ গ্রান্ট হয়নি, কাজেই কন্টিনিউশন অফ দ্য অ্যাপিল যে অরফানেজ ট্রাস্টে এই কথাটা বলার আইনি কোনো সুযোগ নাই। নাম্বার 2, আর আমি তখন বলেছিলাম যে সাবসেকশন 1 আলাদাভাবে পড়লে হবে না, সাবসেকশন 2 পড়তে হবে। সাবসেকশন 2 তে বলা আছে কোর্টের একটা অ্যাকসেপ্টেন্স লাগবে, যেই আদালত সাজা দিয়েছে সেই আদালতের অ্যাকসেপ্টেন্স লাগবে, সে আদালতের অ্যাকসেপ্টেন্সের জন্য কোর্টে যেতে হবে। আর আজকের টপিকটা কি, খালেদা জিয়ার বিদেশ যাওয়ার নিষেধ কেন? একটা ইন্ডিপেন্ডেন্ট টপিক আপনি চলে আসছেন 401 থেকে মূল ইস্যু থেকে ডেভিয়েট করে। কাজে আমার তো রিপ্লাইটা হবে বর্তমান যে ইস্যুটা বিদেশ যাওয়ার নিষেধ কেন, আমি তার উপরেই এটা মেনশন করে বলছি। দ্যাট ডাজ নট মিন আগের স্ট্যাটাস থেকে আমি ডেভিয়েশন হলাম। আমরা তো এখনো মনে করি সাবসেকশন 2 কমপ্লাই করতে হবে। যখন কোনো আবেদনের ভিত্তিতে কেউ যদি দরখাস্ত দেয়, সরকার যদি সিদ্ধান্ত নেয় ওনার সাজা কমাবে বা সাজা স্থগিত করবে, এটা সাবসেকশন 2 অনুযায়ী কোর্টে যেতে হবে। আমরা সে কথাটা আমরা এখনো বলছি। কিন্তু অ্যাডভোকেট খুরশিদ আলম খান, সেই তো পুরনো আলোচনা। এখানে তো মানে আমরা যতটুকু আইনের ব্যাখ্যা আপনাদের কাছ থেকে শুনে বুঝি, এখানে তো বলা হচ্ছে যে গভর্নমেন্ট চাইলে নিতে পারে সেই আদালতের পরামর্শ বা আদালতের অনুমতি। সেখানে কি সরকারের জন্য তা বাধ্যতামূলক ছিল কখনোই না? আমি বলছি যে স্যার যে কথাটা বললেন ডিসক্রিশনের পাওয়ার, এটা ঠিক, সরকার এটা করে, অনেক সময় করে, ঈদ ফেস্টিভ্যালের সময় করে, 2 ঈদ ফেস্টিভ্যালের সময় করে, বিজয় দিবসের সময় করে, 21শে ফেব্রুয়ারির সময় করে, কিছু সাসপেন্ডেড করে। এটা হলো আন্ডার সেকশন 401। এ পর্যন্ত অনেকে এটার বেনিফিট পেয়েছে, যারা হতে 4 বছর কেটে ফেলছে, 5 ইয়ার্স কনভিকশন তাদের ক্ষেত্রে হয়েছে। কিন্তু পার্টিকুলারলি যে ইস্যুটা আজকে চলে আসছে, উনি বিদেশ যাবে একটা অ্যাজ এ কনভিক্টেড পার্সন। স্যার আপনি মাইন্ড করেন না স্যার, আইনের ভাষা আমি বলছি। অ্যাজ এ কনভিক্টেড পার্সন আপনি বিদেশ যেতে পারবেন, এটা 401 কোথাও কভার করছে না। আমি সেই জায়গা থেকেই বলছি, আপনি যদি সেই আগের স্ট্যান্ডিং এ যান, তাহলে তো আমরা এখনো বলছি সাবসেকশন 2 অনুযায়ী কোর্ট যদি সরকার যদি কোনো সিদ্ধান্ত নেয়, সেটাকে রেকটিফাই করার জন্য আদালতে যেতে হবে, এবং আদালত যদি সেটা অ্যাকসেপ্ট করে, তাহলে সে গভর্নমেন্ট সে পাওয়ারটা এক্সারসাইজ করতে পারবে। আর আজকের যে সাপ্লিমেন্টারি আবেদন বেগম খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে, সেটা তো সরকার স্পিকিং অর্ডার দিয়ে রিফিউজ করেছে। কাজেই সেখানে তো 401 কোনো ব্যত্যয় ঘটেনি। এখন যদি খুরশিদ আলম খান, ওই জায়গাটায় যদি একটু জানতে চাই যে সম্পূরক দরখাস্ত করছেন তার ভাই, বা সাপ্লিমেন্টারি আপনি বলছেন, যদি সাপ্লিমেন্টারি না করে বা সম্পূরক না করে একটা ফ্রেশ আবেদন করে বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে, তাহলে কি দেওয়ার সুযোগ আছে? দেখুন, বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে অনেক আমাদের দেশের বাঘা বাঘা বড় আইনজীবীরা বেগম জিয়ার লয়ার। এখন আমার মতো একজন লয়ার ওনাদেরকে সাজেস্ট করা, এই ব্যাপারে কমেন্ট করা, এটা একটা অডাসিটি হবে। কাজে ওনারা কি করবেন না করবেন সেটা আমরা জানি না। কিন্তু যে আবেদনটা দিয়েছে, আমি কাগজ পড়ে নিউজ পড়ে যেটা বুঝেছি, সেটা হলো একটা সাপ্লিমেন্টারি প্রেয়ার। দ্যাট মিনস আগের দরখাস্তের একটা সম্পূরক একটা দরখাস্ত। এখন ওনারা কি অ্যাপ্লিকেশন দিবে না দিবে, দ্যাট ইজ আপ টু বেগম জিয়া ফ্যামিলি। ওনাদের লয়ার অনেক বিচক্ষণ লয়ার। অ্যাডভোকেট খুরশিদ আলম খান, আমার প্রশ্নটা ছিল কি আবেদন দিবেন বা না দিবেন সেটা তার পরিবারের ব্যাপার, দিলে কি হবে, দিলে কি সেটি আইনের আওতায় পড়বে কিনা, সেটি গ্র্যান্ট করার সুযোগ আছে কিনা? না, দেখুন অলরেডি একটা পাওয়ার তো এক্সারসাইজ হয়ে গেছে বাই ভার্চু অফ দি প্রেয়ার অফ দি বেগম জিয়া ফ্যামিলি। একটা তো পাওয়ার এক্সারসাইজ হয়ে গেছে। সে কথাটাই তো আজকে যদি মতামতটা যদিও আমরা এখনো দেখিনি, সরকারি নির্বাহী আদেশটা আমরা দেখিনি, সেটাই তো বলে দিয়েছে যে অলরেডি এক্সারসাইজ করা হয়েছে, এটাকে সংশোধন বা পুনঃ সংযোজন করার কোনো স্কোপ নাই, বিকজ ইস্যুটা বিদেশ যাওয়া এবং উনি কনভিক্টেড পারসন। আমি একটা বিরতিতে যেতে হবে। আমি ডাক্তার এবিএম আব্দুল্লাহর কাছে একটা প্রশ্ন রেখে যাই এই প্রসঙ্গে, যেটা নিয়ে খুরশিদ আলম খান বলছিলেন, সেটা নিয়ে আমি বিরতির পরে আবার আসবো। কিন্তু বিরতির পরে শুরুতেই আমি ডাক্তার এবিএম আব্দুল্লাহ আপনার কাছ থেকে জানতে চাইবো সেই প্রশ্নটি যেটি করছিলাম, আস্থা কেন পায় না যাদের টাকা আছে, যাদের ক্ষমতা আছে, তারা কেন আস্থা পান না দেশের চিকিৎসার উপরে? ফিরলাম রাজকাহনে। ডাক্তার এবিএম আব্দুল্লাহ, যে প্রশ্নটি আপনার কাছে বিরতির আগে করছিলাম, যে যাদের পয়সা আছে, যারা ক্ষমতাবান, তারা কেন দেশের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখতে পারছেন না? অতীতে যারা সরকারে ছিলেন বা বর্তমানে যারা সরকারে আছেন, যারা আসলে নির্ধারণ করেন চিকিৎসা ব্যবস্থাটা কেমন হবে, তারা আস্থা রাখতে পারছেন না। আমরা কি তাহলে উপায় নেই বলে সাধারণ মানুষরা দেশের চিকিৎসা নিচ্ছি? আমাদের চিকিৎসা ব্যবস্থা কি মানসম্মত নয়? ধন্যবাদ আপনাকে। আসলে আপনার এই প্রশ্নের জবাবটা একটু লম্বা হবে, তবে আমি চেষ্টা করি শর্টকাটে বলতে। আসলে আমাদের উপর একেবারেই আস্থা নেই তা কিন্তু না। আস্থা নেই আমরা কি চিকিৎসা করছি না?
আমাদের দেশ ছোট, 17 কোটি মানুষ, আমাদের যা প্রত্যাশা সেই অনুযায়ী হয়তো প্রাপ্তি হয় না, এটা সত্য। আমাদের মানুষ বেশি, রুগী বেশি, সেই তুলনায় হয়তো সুযোগ কম। এমন তো না যে আমাদের সব হাসপাতাল খালি করে সব বিদেশে চলে যাচ্ছে, তা কিন্তু না। আমরা কিন্তু চিকিৎসা অনেক করছি। অনেকেই হয়তো, সবাই আমাদের চিকিৎসা নিচ্ছে না তা না, কিছু লোক হয়তো আস্থার অভাব রয়ে গেছে। সুতরাং সবাই যে আস্থাহীনতার জন্য বাইরে যাচ্ছে এটা কিন্তু ঠিক নয়। অনেকে আমাদের চিকিৎসা, আমাদের দেশে অনেক চিকিৎসা হয়, এই যে হার্টের কত রকমের চিকিৎসা, রিং করানো, বাইপাস, কিডনি, লিভার, নিউরো, ডেইলি হাজারে হাজারে অপারেশন কিন্তু বাংলাদেশে হচ্ছে। মানুষকে সবাই চলে যাচ্ছে, কিন্তু নিচ্ছে না তারা, তারা কিন্তু চিকিৎসা নিচ্ছে। কিছু কিছু লোক যায়, ধরুন সবার chronic তো কিছু আসলে রোগ যাবার থাকে। সুযোগও নেই, সেই না, সামর্থ্যও নেই। সুযোগের জন্যও না, কিছু কিছু রোগ আছে যেগুলো আসলে ভালো হয় না, এই দেশে ট্রাই করলেও তখন মনে করে বিদেশে যায় দেখি। আর একটা গ্রুপ আছে, বর্তমানে তো বাংলাদেশে তো অনেক লোক সলভেন, অনেকের পয়সা আছে, মানুষ তো বিদেশে ঘুরতে বেড়াতে টুরিস্ট হিসেবে যায়, বিয়ের সাথে বাজার করতেও তো যায়, ও ধর্মীয় কাজে উমরা করতে যায়, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে যায়। তো টাকা আছে, ওরা যদি আরো একটু উন্নত বডিটা চেক করতে যায়, শরীরটাই তো মানুষের আসল, জীবনটাই তো আসল, সেটাও তো দোষের কিছু নাই। আর একটা গ্রুপ হয়তো চাচ্ছে যে এখানে নিবে না, যাচ্ছে। সুতরাং সবাই যে এটা কিন্তু ঠিক না। আসলে অনেক রোগী আমরা চিকিৎসা করছি। আপনি যদি একটা জাস্ট উদাহরণ দেই, এই যে বর্তমানে করোনার চিকিৎসা, আমরা কি চিকিৎসা করছি না? আমাদের চিকিৎসা করে দেখবেন আমাদের ডেথ রেট 11,000 কতশো হয়ে গেছে। আমেরিকার মতো দেশ কিসের অভাব তাদের, তাদের মারা গেছে 5,91,000, ব্রাজিলে 4 লক্ষ ছাড়াই গেছে, মেক্সিকোতে 3 লক্ষ ছাড়াই গেছে। আমাদের চিকিৎসাটা যদি এরকম ভালো না হতো, আমরা যদি দক্ষভাবে চিকিৎসা না করতাম, আমরা ডেথ রেট এত কমায় রাখতে পারলাম কেন? ইন্ডিয়ার অবস্থায় দেখেন, মানুষ তো ইন্ডিয়াতে যায়। আপনি যদি একটা লোককেও জিজ্ঞেস করেন কেউ ইন্ডিয়াতে চিকিৎসা নিতে যাবে, ওদের স্বাস্থ্য ব্যবস্থা দেখেন কি অবস্থা, কলাপসিং অবস্থা, ভয়াবহ। গতকাল একটা মিডিয়াতে আমি দেখছি, ইউনিসেফ থেকে বলছে ইন্ডিয়াতে সুনামি চলছে, আগ্নেয়গিরি চলতেছে, লক্ষ লক্ষ লোক মারা যাচ্ছে, চিতায় পুরা বেওরা, শ্মশান ঘাট, শ্মশানে জায়গা পাচ্ছে না। ওদের স্বাস্থ্যবতে এত ভালোই হলো, আর কি সামাল দিতে পারছে? এরকম সমস্যা কম বেশি সারা দুনিয়াতেই কিন্তু রয়ে গেছে, এটা কিন্তু অস্বীকার করার কোনো উপায় নাই। ইন্ডিয়ার অবস্থা দেখেন, অক্সিজেন নাই, চিকিৎসা, ইভেন বাংলাদেশ থেকে ওষুধ নিয়ে কিন্তু কিছু কিছু, আপনি জানেন 10,000 রেমডেসিভির কিন্তু গভর্নমেন্ট দিয়ে দিছে তাদের শুভেচ্ছা হিসেবে বা প্রেজেন্টেশন যাই বলেন, ওরা কিন্তু সামাল দিতে পারছে না। কিছু কিছু ডেভেলপ যে ওদের নাই তা না, ওরা কিন্তু সেটা প্রাইভেট সেক্টরে, কিন্তু সরকারি পর্যায়ে খুব যে বেশি সব জায়গায় ডেভেলপ হচ্ছে এটা কিন্তু ঠিক না আসলে। সুতরাং আস্থার জন্য, আস্থাহীনতার জন্য সবাই চলে যাচ্ছে, এটা ঠিক না। পয়সা যাদের আছে দুনিয়ার সব জায়গাতে আছে, সবাই সবসময় সব জায়গায় বিদেশে যেতেও পারে। ইন্ডিয়ারও অনেক লোক দেখবেন সিঙ্গাপুরে যায়, ব্যাংকক যায়। আমি সিঙ্গাপুরে গেছি, দেখছি ইন্ডিয়ার অনেক লোক চিকিৎসা নিতে। আমি বলে কি ব্যাপার, আপনার দেশে নেন নাই? ওরা যে কোনো কারণে হোক আর্গু করতে চাচ্ছে না, তারা কিন্তু গেছে, আমি দেখছি, এটা গল্প না আসলে, এটা তো সত্যই, কাজে হতেই পারে এটা। তবে যে কথাটা আপনি বলছিলেন ম্যাডাম খালেদা জিয়ার যে কথাটা, উনি কিন্তু কেউ বলে নাই যে আস্থাহীনতার জন্য যাচ্ছে, তা না। উনি চাচ্ছে বয়স্ক মানুষ, তার বিভিন্ন রোগ আছে, আরো ভালো উন্নত চিকিৎসার জন্য বাইরে যেতে চাচ্ছে, এই দেশে অনেক ধরনের চিকিৎসা আছে, সেই জন্যই কিন্তু যাচ্ছে। ওনার পরিবারে কেউ বলে নাই যে দেশের চিকিৎসা ভালো হয় না, আস্থা নাই, ডাক্তাররা পায় না, তা কিন্তু কোনো সময় বলে নাই। ভালো চিকিৎসা চাচ্ছে, সে তো যে কেউ চেতেই পারে। দেওয়া না দেওয়া সেটা তো আইনের ব্যাপার, সরকারের ব্যাপার, সেটা তো অন্য ব্যাপার, সে বিতর্কে তো আমি যেতে নিশ্চয়ই, সেই চাচ্ছি না, আরো কিন্তু আমি ভালো চাইতে তো চিকিৎসার পারি। ব্যবস্থা আমরাও আমাদের দেশেও চাই, যে সেই আরো ভালো চিকিৎসা বা সেই উন্নত চিকিৎসাটাও যেন আমাদের দেশে সক্ষম, আমাদের দেশে এগিয়ে যাচ্ছে অবশ্যই আমরা জানি। অবশ্যই এটা করা ডাক্তার উচিত, আব্দুল্লাহ, অবশ্যই। এক লাইনে এটি একটু বলবেন যে সরকারের কি উচিত কিনা বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কেমন সেদিকে মানে সেই তত্ত্বাবধানটাও একটু করবার, কারণ যখন আমরা তার করোনা শনাক্ত নিয়েও কিন্তু তার চিকিৎসকদের বরাদ দিয়ে একটা বিভ্রান্তির সৃষ্টি হয়েছিল, শুনেছিলাম তার নাকি পরীক্ষাই করানো হয়নি, পরে দেখেছি আসলে সত্যিই ঘটনা যে তার করোনা শনাক্ত হয়েছে। অতএব তার আসলে প্রকৃত চিত্রটা কি সেটি জানবার জন্য সরকারের নিজস্ব একটা তত্ত্বাবধান ব্যবস্থা থাকা উচিত কিনা? সেটা যদি সরকার চায় তাহলে তো করতেই পারে। সরকার তো ওনার ইচ্ছা অনুযায়ী, আমার যত ধারণা, কারণ আমি তো সরাসরি সেখানে জড়িত না, সরকার তো তাকে ট্রিটমেন্ট উনি যেখানে চাচ্ছেন, যেমন এভার কেয়ারে নিশ্চয়ই সরকার তো সুযোগ দিয়েছে বলেই কিন্তু উনি ওখানে চিকিৎসা নিতে যাচ্ছেন, এবং তার জন্য যে বোর্ড আছে, তার ব্যক্তিগত চিকিৎসা আছে, তাই তো তার চিকিৎসা করছে। গভর্নমেন্ট তো সুযোগ তাকে দিচ্ছে, ওইভাবেই তো নিচ্ছে তারা চিকিৎসা, তারা তো ট্রাই করছে, তারা অবশ্যই যতটুকু ম্যাক্সিমাম ভালো করা আছে চেষ্টা অবশ্যই করছে আর কি। পরিবার চাইতে চাইতেই পারে, তার ভাই আছে, তার বোন আছে, তারা তো চাইতেই পারে যে আরো উন্নত চিকিৎসা যাতে হয়। জি, বয়স্ক এবং মানুষ তার অনেক তো চাচ্ছে বলেই আমরা অবস্থা। দেখছি। ধন্যবাদ ডাক্তার এ বি এম আব্দুল্লাহ, আপনাকে জি, ধন্যবাদ। খুব অল্প সময় আছে। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনার কাছ থেকে জানতে চাই যে যদি আসলে এটি পরিবার নিতান্তই প্রয়োজন মনে করে যে তাকে উন্নত চিকিৎসার জন্য নিতে হবে, অত্যাবশ্যকীয় হয়ে থাকে, তাহলে এখন বিএনপি কি করবে? তারা কি আদালতে আবার যাবে কোনো আইনি প্রতিকার পাবার জন্য, বা আর কোনো পথ অবলম্বন কি করবে? দেখুন, বেগম খালেদা জিয়া সরকারি আদেশে এবং সিআরপিসি 401 এ অনুসারে তিনি আজকে
সাজা স্থগিত করে তাকে বাইরে থাকতে দেয়া হয়েছে। এটা সরকারের আদেশের বলে, এটা কিন্তু আদালতের থেকে কোনো আদেশ হয় নাই। আদালতে আমরা বহুবার গিয়েছি, সেখানে কিছু হয় নাই। এখন একটা কথা বলতে চাই, এখানে আমাদের সবচেয়ে ভালো বা চিকিৎসক আব্দুল্লাহ ভাই আছেন, তিনি বেয়ার করবেন যে পোস্ট কোভিড বলতে একটা জিনিস আছে। কোভিড বেগম খালেদা জিয়ার নেগেটিভ হয়েছে, কিন্তু এখনো কিন্তু বেগম খালেদা জিয়া হার্টের এই লাঞ্চের থেকে যে পানি বেরিয়েছে সেখানে এখনো কিন্তু ক্যাথেটের দেওয়া আছে। অর্থাৎ তিনি যে একেবারে বা কোভিড এর পরে যে আর যে তার কোনো কমপ্লিকেশন হবে না, এই কথা কিন্তু আমরা কেউ বলতে পারি না। এখন এখানে মূল কথাটা হচ্ছে এই যে আজকে বেগম খালেদা জিয়ার যে আত্মীয়রা অর্থাৎ তার ভাই চিকিৎসার জন্য যে দরখাস্ত করেছে, খোদাই না করুন আজকে বেগম খালেদা জিয়ার যদি কিছু হয় তাহলে কি খোরশেদ আলম দায়িত্ব নেবেন? এটা কি হোম মিনিস্টার দায়িত্ব নেবেন? এটা কি আইন সচিব দায়িত্ব নেবেন? প্রধানমন্ত্রী দায়িত্ব নেবেন? সরকার কি দায়িত্ব নেবেন? কেউ দায়িত্ব নেবেন না। কথাটা হচ্ছে যে একটা বেটার চিকিৎসা তার পরিবার থেকে করার জন্য আজকে পরিবার থেকে জয়নুল আবেদিন দল কি করবে? দল কি দায়িত্ব নেবে? দল আসলে কি করছে? এবং সেটা আইনের বাইরে না, আইন মোতাবেকই করা হয়েছে। এবং এই 401 এটা সরকারকে পূর্ণ ক্ষমতা দেওয়া আছে, ক্ষমতা যে কোনো ভাবে সরকার এক্সারসাইজ করতে পারে। অনেক ধন্যবাদ অ্যাডভোকেট জয়নুল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ। জনাব খুরশিদ আলম খান, জনাব খুরশিদ আলম খান, আপনার বক্তব্য একদম কয়েক সেকেন্ড আছে। দেখুন, বেগম খালেদা জিয়ার ব্যাপারে আপনার অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টে বলে দেওয়া আছে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এবং ওনার যা যা প্রয়োজন বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়কে ডাইরেকশন দেওয়া আছে, এবং উনি যেভাবে চায় সেভাবে। কাজে এখানে সরকার কি হলো না হলো ওটা বড় বিষয় না, সর্বোচ্চ আদালতের রায় আছে, এবং সেখানে আমাদের সিনিয়র জয়নুল আবেদিন সাহেব আমাদের আদার সাইডে ছিলেন, এবং সেখানে অ্যাপিলেট ডিভিশন ডাইরেকশন দিয়ে দিয়েছে ওনার যা যা করণীয় সর্বোচ্চ ট্রিটমেন্ট, সর্বোচ্চ গুরুত্ব দিয়ে, এবং উইথ দ্য কনসেন্ট অফ বেগম খালেদা জিয়া। কাজে আমার মনে হয় না এখানে অনেক ধন্যবাদ অ্যাডভোকেট খুরশিদ আলম খান। নিশ্চয়ই এর পরবর্তীতে কি হয়, দল কিছু করে কিনা সেটাও আমরা দেখবো। অনেক ধন্যবাদ। আজকের মতো শেষ করতে হচ্ছে। ধন্যবাদ খুরশিদ আলম খান, জয়নুল আবেদিন এবং ডাক্তার এবিএম আব্দুল্লাহ।